আচ্ছা, এটা আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় লাইভ ক্লাস। তো আমরা প্রথম লাইভ ক্লাসে বায়োট-স্যাভার্টের সূত্র কি, বায়োট-স্যাভার্টের সূত্রের ফর্মুলাটা কি এবং এর স্টেটমেন্ট অথবা বিবৃতিটা কি সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো আজকে নতুন টপিকে যাওয়ার আগে আমি প্রিভিয়াস ক্লাসের মেইন যে টপিকটা সেটা আরেকবার রিভিউ করতেছি। দেখো, আমাদের গতদিনের যে সমীকরণটা ছিল সেটা ছিল হলো এই ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এই ডিবিটা হলো পি বিন্দুতে সৃষ্ট ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের মান। যেহেতু স্মল অথবা অনেক ক্ষুদ্র, সেটাকে আমরা এই ডিফারেন্সিয়াল ফর্ম অথবা ডিবি দিয়ে প্রকাশ করেছি। আর এটার আমাদের স্টেটমেন্টটা ছিল এরকম যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান দেখো তড়িৎ প্রবাহের সমানুপাতিক, প্রপোর্শনাল টু কারেন্ট ফ্লো, আবার ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রপোর্শনাল টু লেন্থ, আবার সাইন থিটার সমানুপাতিক, প্রপোর্শনাল টু সাইন থিটা, আর এই তার থেকে পি বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তাহলে আমরা বলেছিলাম যদি আমরা এই সমীকরণটাকে যদি কথায় লিখি অথবা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, তাহলে আসলে বায়োট-স্যাভার্টের যে সূত্রের স্টেটমেন্ট অথবা বিবৃতি সেটা আমরা লিখতে পারবো। যেমন কোনো নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহীর তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে অথবা চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের সমানুপাতিক। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রপোর্শনাল টু লেন্থ, আর সাইন থিটার সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আশা করি এটা সবাই তোমরা গত ক্লাসে বুঝেছ। আর এটার গাণিতিক যে ফর্মুলাটা, দেখো এটার গাণিতিক যে ফর্মুলা সেটা আমরা দেখেছিলাম এটা যে ডিবি ইকুয়ালস কে ছিল, এখানে কে আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, এটা ছিল। আর আমরা গত ক্লাসে দেখছিলাম যে কে ইকুয়ালস টু মিউ নট ডিভাইড বাই 4 পাই। তো আমরা কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে আমরা মেইন ফর্মুলাটা এভাবে লিখতে পারি। তাহলে এটা মনে রাখতে হবে, এটা বায়োট-স্যাভার্টের সূত্রের গাণিতিক ফর্মুলা। তো এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন এই যে চৌম্বক ক্ষেত্রের যে মানটা, এই চৌম্বক ক্ষেত্রের মানটা হলো এই ক্ষুদ্র তারের জন্য, ঠিক আছে, এই স্মল লেন্থের জন্য, এই এতটুকুর জন্য, এটাকে আমরা ডিএল দিয়ে প্রকাশ করেছিলাম, এই এতটুকু লেন্থের জন্য। তো আমরা যদি সম্পূর্ণ তারের জন্যই সমীকরণটা বের করতে চাই অথবা চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, সেক্ষেত্রে দেখো আমরা এই সম্পূর্ণ তারটাকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অথবা স্মল ডিএল সেগমেন্টে ডিভাইড করতে পারি অথবা ভাগ করতে পারি। তাহলে ওই সবগুলো ভাগকে যদি আমরা সাম আপ করি অথবা যোগ করি,
তো এই যোগ করার প্রক্রিয়াটাকে বলা হলো ইন্টিগ্রেশন। তো তোমরা আসলে সবাই জানো যে ফিজিক্স ভালো করে বুঝতে হলে অনেক ম্যাথের হেল্প নিতে হবে। তার মানে তোমাদেরকে ম্যাথের বিশেষ করে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। তাহলে দেখো যে আমরা সম্পূর্ণ তারের জন্য যদি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই অথবা পি বিন্দুতে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে চাই ডিউ টু দ্য হোল কন্ডাক্টর, সম্পূর্ণ পরিবাহীর জন্য, তাহলে আসলে আমরা ইন্টিগ্রেশনের হেল্প নিব। দেখো তাহলে এই স্মল স্মল যে ডিবি সেগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা টোটাল বি পাবো। বিটা হলো পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্রের মান, জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু দ্য হোল ওয়্যার, সেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখব। দেখো এই ডিবিটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে স্মল স্মল অনেক এখানে ডিবি পাবো পুরো তারটার জন্য। তাহলে এই সবগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা টোটাল বি পাবো। এই পি বিন্দুতে এই সম্পূর্ণ তারটার জন্য, এর হোল ওয়্যারটার জন্য আমরা পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পাবো। আচ্ছা, এখন দেখো যে এই তারটার মধ্যে যদি একটা নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহ হয়, তার মানে কি এই তড়িৎ প্রবাহের ভ্যালু অথবা মান পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এই আইটাকে কনস্ট্যান্ট অথবা ধ্রুবক ধরতে পারি। আর তোমরা জানো যে এই কনস্ট্যান্টগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাহিরে রাখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এই যে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা মোট বি এর পরিমাণ পাইলাম যে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এটা হলো, এই সমীকরণটা হলো এই সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা, এই সমীকরণটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি। দেখো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি অথবা চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, সেক্ষেত্রে হলো ভেক্টর নোটেশনে যদি আমরা এটা ইন্টিগ্রেট করি তাহলে আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা এটা জানি a ক্রস b ইকুয়ালস a b সাইন থিটা ইটা।
দেখো এই সমীকরণটাকে আমরা ভেক্টর ফর্মে লিখব। যেহেতু চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তাহলে আমরা এই সমীকরণটার হেল্প নিব। এটা আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অথবা ফিজিক্স ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টারে আমরা দেখেছি। তাহলে এটাকে দেখো, আমরা এটা করার জন্য আমরা দেখো এই লব আর হরকে, এই সমীকরণের লব আর হরকে আমরা এক্সট্রা একটা আর দিয়ে মাল্টিপ্লাই করলাম অথবা গুণ করলাম। দেখো নিউমেরেটর আর ডিনোমিনেটরকে আমরা আরেকটা এক্সট্রা আর দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম। আর উপরে আমরা দেখো যে ডিএল আর সাইন থিটা পাইলাম। তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে দেখো ডিএল আর সাইন থিটা, এটাকে আমরা ডিএল ক্রস আর হিসেবে লিখতে পারি। দেখো এক্ষেত্রে তোমাদের হয়তো কনফিউজ হতে পারে যে এই এল তো দৈর্ঘ্য অথবা লেন্থ, তো লেন্থ তো ভেক্টর রাশি না অথবা ভেক্টর কোয়ান্টিটি না, ঠিক আছে? কিন্তু দেখো এই ক্ষেত্রে যদি আমরা তড়িৎ প্রবাহের দিকে দৈর্ঘ্য পরিমাপ করি অথবা লেন্থটা মেজার করি, তাহলে কিন্তু এই লেন্থ একটা ভেক্টর রাশি অথবা লেন্থ একটা ভেক্টর কোয়ান্টিটি। তো সেখানে দেখো যে ডিএল ক্রস আর এটাকে আমরা দেখো এ ক্রস বি এর সাথে সামঞ্জস্য রেখে দেখো ডিএল ক্রস আর লিখলাম। তো ডিএল মানে তুমি ধরতে পারো এ ভেক্টর, আর আর মানে ধরতে পারো বি ভেক্টর। তাহলে এই ডিএল ক্রস আর ইকুয়ালস আমরা কি লিখতে পারি, যেমন এটার সাথে সামঞ্জস্য রেখে এ বি সাইন থিটা। আচ্ছা, এর মানে হলো ডিএল আর সাইন থিটা, তার মানে দেখো এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হলো বায়ট-স্যাভার্টের সূত্রের গাণিতিক ফর্মুলা ভেক্টরের মাধ্যমে। আচ্ছা, এবার দেখো আমরা বায়ট-স্যাভার্টের সূত্রের ব্যবহারিক প্রয়োগে চলে যাব। দেখো বায়ট-স্যাভার্টের সূত্রের ব্যবহারিক প্রয়োগে যাব আমরা, যে বায়ট-স্যাভার্টের সূত্র আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন দেখো অসীম দৈর্ঘ্যের সোজা অথবা ঋজু তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করব। যে আমরা একটা তার নিব অথবা ওয়্যার নিব, সেটা হলো ইনফিনিটি লেন্থের, অসীম দৈর্ঘ্যের। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার অফ ইনফিনিট লেন্থ। দেখো প্রথমে আমরা অনেক লম্বা অথবা অসীম দৈর্ঘ্যের একটি তার নিলাম, সেটা হলো এক্স ওয়াই। অসীম দৈর্ঘ্যের একটা তার নিলাম, সেটা এক্স ওয়াই। আর এই তারটির মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, আর এটা হলো তড়িৎ প্রবাহের দিক লেফট থেকে রাইটের দিকে। আর প্রথমে আমরা ওই আগের মতোই এই তারটির স্মল একটা পার্ট কনসিডার করলাম। দেখো ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল ধরে নিলাম। দেখো আমরা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যে মানটা সেটা বের করতে পারলেই ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে আমরা সম্পূর্ণ তারটার জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হলো এই পি বিন্দুতে, দেখো এই তারটার তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে
সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে সেটা আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও। দেখি কে কমেন্ট করে আগে জানাতে পারে। আমি এটা হেল্পের জন্য আমি এখানে একটা হিন্টস দিয়ে দিলাম যে প্রশ্ন হলো এই তারটার মধ্যে আই তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক অথবা ডিরেকশন কোন দিকে হবে। জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পি পয়েন্টে কোন দিকে হবে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে হয় ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল নিয়ে। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও যে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের দিক কোন দিকে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি নুসরাত নওরিন ঋতু কমেন্ট করেছে এক্স টু ওয়াই, মানে এক্স এর থেকে ওয়াই এর দিকে। সরি, এটা হয়নি আসলে। ফাইরুজ সালসাবিল সাফা কমেন্ট করেছে এক্স। আলেমা মাসরুর কল করেছে ডান দিকে। আসলে সরি। হ্যাঁ, ঋতু দেখে আবার কল করেছে নিচের দিকে। হ্যাঁ, ভালো করে এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো, তাহলেই তোমরা বলতে পারবা। হ্যাঁ, আয়েশা নূর কমেন্ট করেছে যে বাহিরের দিকে। হ্যাঁ, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে যে এটা বাহিরের দিকে মানে হলো লম্ব বরাবর বাহিরের দিকে অথবা ভার্টিক্যালি আউটওয়ার্ড। তাহলে যেহেতু বাহিরের দিকে, তাহলে এখানে আমরা ডট দিতে পারি। দেখো, তাহলে এখানে আমরা ডট দিতে পারি। তাহলে ডট মানে হলো ভার্টিক্যালি আউটওয়ার্ড অথবা লম্বভাবে বাহিরের দিকে। আচ্ছা, এখন এই তারটার মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আমরা আর চিন্তা করলাম। দেখো, এই মিড পয়েন্ট পি পয়েন্টের ডিস্টেন্স আমরা আর কনসিডার করলাম। আর এখানে দেখো এই তার ওয়্যারটা এবং এই আর এর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল অথবা মধ্যবর্তী কোণ, এটাকে আমরা থেটা হিসেবে প্রকাশ করলাম। আর পি পয়েন্ট থেকে দেখো, পি পয়েন্ট থেকে এই এক্স ওয়াই তারার ওপর অথবা এক্স ওয়াই ওয়ারের ওপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম অথবা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। লম্ব অথবা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। হ্যাঁ, জাবের আহমেদ বলেছে স্যার খালি মেয়েগো কমেন্টই দেখেন। আমারটাও তো কমেন্ট করছিলাম। আচ্ছা, এখানে এই স্ক্রিনে আসলে যতগুলো দেখা যায় ততগুলোই আসলে ওর মধ্যে আনফরচুনেটলি হয়তো মেয়েরাই পড়ে গেছে। হ্যাঁ, তোমরাও এরপর থেকে হ্যাঁ কমেন্ট করো, ইনশাল্লাহ কমেন্ট পড়া হবে। হ্যাঁ, সবাই যারা যারা রাইট অ্যান্সার দিবে ইনশাল্লাহ চেষ্টা করব সবারই কমেন্ট পড়ার জন্য। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো সবাই, দেখবা এই টপিকটা অনেক ইজি। আর আচ্ছা, এখন দেখো এই মিড পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এতটুকু দৈর্ঘ্য হলো এল, আমরা ধরে নিলাম ছোট এল, স্মল এল। দেখো এই এই জিনিসগুলো আমরা কনসিডার করে নিলাম।
হ্যাঁ, এখন একটু লক্ষ্য করো, আমরা যে টপিকগুলো ধরে নিলাম এগুলো আমরা একটু এক্সপ্লেন করি। যে এই আটটা যে আমরা ধরে নিলাম সে কি, এটা হলো ডিএল এর মধ্যবিন্দু হতে পি বিন্দুর দূরত্ব, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য মিড পয়েন্ট অফ ডিএল, মিড পয়েন্ট অফ ডিএল। আর এখানে স্মল এ যেটা, সেটা হলো ওয়ার থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব, অথবা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ পয়েন্ট পি ফ্রম দ্য ওয়ার, এই ওয়ার থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন লক্ষ্য করো যে আমরা একটু আগে যে বায়োট-স্যাভার্টের সূত্রটা পড়ছিলাম, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, আমরা সেটা অ্যাপ্লাই করব। দেখো সেই সমীকরণটা হলো এটা। দেখো ডিবি ইকুয়ালস মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই স্কোয়ার, আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হলো ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, স্মল লেন্থের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান অ্যাকর্ডিং টু বায়োট-স্যাভার্ট ল। আচ্ছা, এবার এই চিত্রটা সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। যারা যারা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ম্যাথমেটিক্সের মধ্যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ভালোভাবে পড়েছো, তারা এই টপিকটা আরও সুন্দর করে বুঝবা। আর যেহেতু তোমরা অনেকেই সেকেন্ড ইয়ারে উঠে গেছো অথবা উঠবা, তার মানে সবারই মোটামুটি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের যে প্রাইমারি যে নলেজগুলো, সেগুলো আশা করি সবারই আছে। হ্যাঁ, সেগুলো আশা করি সবারই আছে। আচ্ছা, এখন এই চিত্রটাকে, হ্যাঁ এই চিত্রটাকে দেখো, আমরা এখানে আরেকটু অন্যভাবে করি। হ্যাঁ, অন্যভাবে একটু এক্সপ্লেন করি। দেখো এই পি পয়েন্টটা আমরা এখানে মিড পয়েন্ট থেকে নিলাম। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, যদি এই পয়েন্টটা দেখো, এইটা যদি এই পয়েন্টটা চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেল অথবা কোণটা হলো থেটা। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হলো থেটা। আবার দেখো এর এই পাশেও সেমভাবে আরেকটা পয়েন্ট চিন্তা করা যাবে। দেখো আমরা যেহেতু এটা মধ্যবিন্দু ধরে নিছি, তাহলে এই পাশে আর এই পাশে, তার মানে মধ্যবিন্দুর দুই পাশেই জোড়ায় জোড়ায় অনেকগুলো পয়েন্ট, সেম পয়েন্ট চিন্তা করা যাবে। তাহলে আমরা এই পাশে একটা পয়েন্ট চিন্তা করলাম, এখান থেকে একই দূরত্বে এখানে চিন্তা করলাম আরেকটা পয়েন্ট। আচ্ছা, এখন দেখো এই যে কোণটা, এই কোণ কিন্তু অবশ্যই এই ডিএল, তার মানে তারের দৈর্ঘ্য, আর হলো এই আর এর মধ্যবর্তী কোণ। দেখো তারের দৈর্ঘ্য আর আর এর মধ্যবর্তী কোণ। আর আমরা অলরেডি আগে বলেছি যে তারের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তড়িৎ প্রবাহের দিকে, তার মানে দৈর্ঘ্যটা ভেক্টর রাশি তড়িৎ প্রবাহের দিকে। তাহলে দেখো তড়িৎ প্রবাহের দিকে তারের দৈর্ঘ্য হলো এই দিকে চিন্তা করলে, আর আর হলো এই দিকে চিন্তা করলে, সো কোণটা হলো এইটা, অ্যাঙ্গেলটা এইটা। আবার এই পাশের ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এল কিন্তু এইটা, তড়িৎ প্রবাহ যেহেতু এইদিকে, তাহলে এল কিন্তু, এল এর ডিরেকশন কিন্তু এইটা, তড়িৎ প্রবাহের ডিরেকশন এইটা। আর আর হলো এইটা, দেখো আর এর দিক, মানে আর এর দিক হলো এটা। তো এই পাশের ক্ষেত্রে কোণটা হবে বাহিরেরটা, এই ভিতরেরটা না কিন্তু। দেখো মধ্যবিন্দুর মিড পয়েন্টের রাইট সাইডের যে পয়েন্টগুলো, সেগুলোর জন্য অ্যাঙ্গেলটা হবে বাইরের অ্যাঙ্গেলটা, আর মিড পয়েন্টের লেফট সাইডের যে পয়েন্টগুলো, সেগুলোর জন্য অ্যাঙ্গেল হবে ভিতরেরটা। আচ্ছা, এখন আমরা যদি আস্তে আস্তে সম্পূর্ণ তারের জন্য চিন্তা করি, মানে এই পয়েন্টটা যদি
জন্য হয়, তাহলে এই পয়েন্টটা আমরা এখানে চিন্তা করতে পারবো, এখানে চিন্তা করতে পারবো, এখানে এখানে এভাবে সম্পূর্ণ তারে চিন্তা করতে পারবো। তাহলে আমরা দেখো এইদিকে আমরা একটু বৃদ্ধি করতেছি, বাড়াচ্ছি, তাহলে অ্যাঙ্গেল দেখো এই ক্ষেত্রে এইটা, সেমভাবে এই দিকের অ্যাঙ্গেলটা হলো এইটা, অ্যাঙ্গেল অথবা কোণ হলো এটা। আবার যদি আমরা বৃদ্ধি করি অথবা ক্রিজ করি, এদিক থেকে লেফট সাইডের দিকে যাই, সেক্ষেত্রে অ্যাঙ্গেল দেখো এটা অথবা কোণ হলো এটা, আর এই পাশেও যদি আমরা যাই সেক্ষেত্রে কোণ হলো এটা। আচ্ছা, এই অ্যাঙ্গেল অথবা কোণগুলোর দিকে একটু লক্ষ্য করো ভালো করে। আমরা মিড পয়েন্ট থেকে যত লেফট দিকে যাব তত দেখো এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ছোট হচ্ছে। দেখো এই পাশের অ্যাঙ্গেলটা আস্তে আস্তে ছোট হচ্ছে, আর মিড পয়েন্ট থেকে যত আমরা রাইটের দিকে যাব তত এই অ্যাঙ্গেলটা বড় হচ্ছে, তার মানে যদি আমরা লেফট সাইডে এরকম যেতে 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 একদম যদি অসীম দূরত্বে যাই অথবা ইনফাইনাইট ডিস্টেন্সে যাই, তাহলে এই অ্যাঙ্গেল অথবা কোণটা অ্যাকচুয়ালি কমতে কমতে জিরো হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি কমতে কমতে জিরো হয়ে যাবে। আর রাইটের দিকের ক্ষেত্রে দেখো যদি আমরা একদম ইনফিনিটি প্লাসের দিকে যাই, এইদিকে অনেক দূরে যাই, এই বাহিরের অ্যাঙ্গেলটা বাড়তে বাড়তে ইনক্রিজ করতে করতে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি হয়ে যাবে। দেখো 180 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে খেয়াল করো যে এইদিকে যদি এল ইকুয়ালস মাইনাস ইনফিনিটি হয়, এল ইকুয়াল যদি মাইনাস ইনফিনিটি হয়, সেক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাবে অথবা জিরোর কাছাকাছি যাবে। আর এই দিকে দেখো যদি এই লেন্থটা প্লাস ইনফিনিটি হয়, তাহলে এখানে অ্যাঙ্গেলটা পাই রেডিয়ান হবে অথবা 180 ডিগ্রি হবে। সবাই কি এটা বুঝছো? একটু কমেন্ট করে জানাও যে এই অ্যাঙ্গেলের পরিবর্তনটা সবাই কি বুঝছো কিনা। আচ্ছা, এখন দেখো আমরা এই সম্পূর্ণ তারের জন্য অথবা সম্পূর্ণ তারটার জন্য যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখো এই মাইনাস ইনফিনিটি থেকে যদি আমরা প্লাস ইনফিনিটির মধ্যে, তাহলে আমরা এই সম্পূর্ণ তারার জন্য চৌম্বক ক্ষেত্র পাবো। দেখো এখানে আমরা শুধু মানগুলো বসাই দিলাম। হ্যাঁ, জাহিদুল ইসলাম বলছে স্যার ম্যাথ করান। আচ্ছা, ম্যাথ করাবো যদি তোমার এই থিওরি সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, তাহলে তুমি কিন্তু ম্যাথ যে কোনো সিচুয়েশন, ধরো সিচুয়েশন চেঞ্জ করে দিল অথবা আননোন কোনো কোশ্চেন দিল, তাহলে কিন্তু তোমার করতে সমস্যা হবে। তাহলে তুমি মেইন বেসিকটা যখন বুঝতে পারবা, তখন তোমাকে যেভাবেই ম্যাথ দিবে আশা করি পারবা। সেজন্য আমরা আগে থিওরি করে লক্ষ্য করি। আচ্ছা, এখন একটু এইদিকে লক্ষ্য করো যে ইন্টিগ্রেশনে দেখো, ইন্টিগ্রেশনে ডিএল সাইন থিটা আর হলো আর স্কোয়ার। দেখো এটার জন্য ডিএলও পরিবর্তন হতে পারে, আবার যদি এই পয়েন্টটা যদি এখানে হয় তাহলে এখান থেকে আরও পরিবর্তন হতে পারে, আর যদি আমরা আরও পরিবর্তন করি তাহলে থিটাও পরিবর্তন হতে পারে। তাহলে এই 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 সমীকরণটার দেখো এই অনেকগুলো ভেরিয়েবল আছে, অনেকগুলো ভেরিয়েবল আছে। তাহলে এই চলকগুলোকে আমাদের একটা চলকে রূপান্তর করতে হবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, হ্যাঁ লক্ষ্য করো। তাহলে
আমরা এই সমকোণী ত্রিভুজ, একটু লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা এই সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, দেখো আমরা অতিভুজ জানি, লম্ব জানি, তাহলে আমরা কট থিটা নিলাম। কট থিটা ইকুয়ালস আমরা জানি, দেখো মাইনাস এল ডিভাইডেড বাই এ। আচ্ছা, মাইনাস এল আমি ধরলাম কেন, দেখো এটা যেহেতু মিড পয়েন্ট, তার মানে কি, দেখো যদি মানে এক্স ওয়াই অক্ষের আমরা এটা মূল বিন্দু ধরি, তাহলে লেফট সাইডের যে পয়েন্টগুলো সেগুলো নেগেটিভ, আর এই পাশেরগুলো হলো পজিটিভ। সেজন্য আমরা মিড পয়েন্ট থেকে এই দিকের যে লেন্থটা এল, সেটাকে আমরা নেগেটিভ ধরলাম। আর তোমরা জানো কট থিটা ইকুয়ালস ভূমি ডিভাইড বাই লম্ব, অথবা বেজ ডিভাইড বাই পারপেন্ডিকুলার, বেজ ডিভাইড বাই পারপেন্ডিকুলার। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট ক্রস প্রোডাক্ট করে মাইনাস এল ইকুয়ালস এ কট থিটা লিখলাম, মাইনাস এ ইকুয়ালস এ কট থিটা লিখলাম। আর এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করলাম অথবা অন্তরীকরণ করলাম। যারা অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে ফেলছো তারা এটা খুব ইজিলি বুঝবা যে কট থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কসেক স্কোয়ার থিটা হয়, কট থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কসেক থিটা হয়, এল কে ডিফারেন্সিয়েট করলে ডিএল, আর থিটা ডিফারেন্সিয়েট করলে ডি থিটা। তাহলে এখান থেকে দুই পাশ থেকে মাইনাস আমরা ক্যান্সেল করে দিয়ে ডিএল ইকুয়ালস এ কসেক স্কোয়ার থিটা ডি থিটা লিখতে পারি। আচ্ছা, আবার খেয়াল করো যে কসেক থিটা, যেহেতু আমরা এখানে কসেক থিটার একটা টার্ম পাইছি, যেহেতু আমরা এখানে কসেক থিটার একটা টার্ম পাইলাম, তাহলে আবার এই সেম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে কসেক থিটা ইকুয়ালস এই অতিভুজ ডিভাইড বাই লম্ব ডিভাইড বাই পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে আমরা আর ইকুয়ালস লিখতে পারি এ কসেক থিটা, আর ইকুয়ালস লিখতে পারি এ কসেক থিটা। আচ্ছা, এখন যেহেতু আমরা এগুলো চেঞ্জ করে ফেললাম, তাহলে তোমরা যারা যারা ইন্টিগ্রেশন করেছো, ইন্টিগ্রেশনের বিশেষ করে লিমিটের চ্যাপ্টার করেছো, ইন্টিগ্রেশন লিমিট সহ যে চ্যাপ্টারটা আছে, তোমরা দেখেছো যে যখনই কোনো কিছু চেঞ্জ করা হবে, কোনো ভেরিয়েবলকে অন্য কোনো টার্ম দিয়ে চেঞ্জ করা হবে, সেক্ষেত্রে লিমিটও চেঞ্জ করতে হয়। যেমন আমরা এল মানে এল কে আর আর কে দেখো থিটার মাধ্যমে রূপান্তর করলাম, ডিএল কেও থিটার মাধ্যমে রূপান্তর করছি, আর কেও থিটার মাধ্যমে রূপান্তর করলাম। তাহলে দেখো এল যখন মাইনাস ইনফিনিটি তখন থিটা হবে 0, আর এল যখন ইনফিনিটি তখন থিটা হবে পাই রেডিয়ান। তাহলে এগুলো আমরা যদি আমরা বসাই দিই, দেখো যে হোয়েন এল মাইনাস ইনফিনিটি হবে তখন থিটা ইকুয়াল 0 হবে। দেখো এই চিত্রের হেল্প নিতে পারো। আবার দেখো যখন এল প্লাস ইনফিনিটি হবে তখন থিটা ইকুয়ালস পাই রেডিয়ান লিখতে পারি আমরা। আচ্ছা, এখন এই সমীকরণের মধ্যে এই সবগুলো টার্ম যেগুলো যেগুলো বের করলাম সেগুলো আমরা একটু বসাই দিব। দেখো সেগুলো আমরা একটু বসিয়ে দিব, যে যেগুলো যেগুলো আমরা বের করলাম এটা। তাহলে দেখো সাইন থিটা, তারপরে আর স্কোয়ার, এগুলো আমরা সবগুলোর ভ্যালু বসাই দিলাম। এখান থেকে ভ্যালু বসানোর পরে দেখো যে অনেক কিছু ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হয়ে কি থাকবে, যেমন মিউ নট আই 4 পাই এ, দেখো 0 থেকে পাই দিলাম, এই লিমিট চেঞ্জ করে 0 থেকে পাই থিটা থাকে, সাইন থিটা ডি থিটা। তাহলে এই সাইন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো এই সাইন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সমাকলন করি, তাহলে আমরা পাবো মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। এখন আমরা যদি লিমিটটা বসাই দিই, দেখো লিমিটটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা এটা পাবো যে হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে কস পাই মাইনাস কস 0। আর তোমরা জানো যে কস পাইয়ের ভ্যালু হলো -1, আবার কস 0-র ভ্যালু হলো 1। তাহলে -1 আর -1 এখানে দুইটা মিলে -2 হলো, আর টোটাল ইকুয়েশনটা পাইলাম হলো আমরা এটা।
যে মিউ নট আই, দেখো এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। দেখো এই সমীকরণটা অথবা এই ইকুয়েশনটা আসলে কিসের সমীকরণ? যে অসীম দৈর্ঘ্যের অথবা ইনফাইনিট লেন্থের একটা ওয়্যারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা সমীকরণটা ব্যবহার করে এই সমীকরণটা ব্যবহার করে আমরা আজকে ম্যাথ করব। তাহলে এটা মনে রাখতে হবে যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র হলো এটা। আচ্ছা, এখন একইভাবে এরকম দেখো এরকম বৃত্তের ক্ষেত্রে যদি তারটা যদি সার্কুলার হয়, বৃত্তের ক্ষেত্রে হয় সার্কুলার যদি হয়, তাহলেও এই বৃত্তের কেন্দ্রে, দেখো এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি সেটাও আমরা প্রুফ করতে পারবো। তো সেটা আমরা প্রুফ না করে আমরা এই সমীকরণ থেকে আমরা সরাসরি একটু দেখে নিব। তাহলে মনে রাখবা যে বৃত্তের ক্ষেত্রে অথবা সার্কুলার ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান হলো বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইড বাই 2r। এই আরটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ অথবা রেডিয়াস অফ দ্য সার্কেল। আর এটা হলো যদি একটা পাক থাকে, যদি অফ টার্নস অথবা পাক সংখ্যা একটা থাকে, সেক্ষেত্রে আমরা এটা লিখব যে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান এটা। আর যদি n পাক থাকে অথবা টার্নস থাকে, দেখো ফর n নাম্বার অফ টার্নস, তখন আমরা এই সমীকরণটাকে জাস্ট n দিয়ে মাল্টিপ্লাই করব অথবা n দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, এখন দেখো আমরা একটু ম্যাথ দেখে আসি একটা। তাহলে ওই দুটো সমীকরণ আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ওই দুটো সমীকরণ আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এখন লক্ষ্য করো যে এখানে একটা লম্বা তার আছে। হ্যাঁ, লম্বা তার আছে। তাহলে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সেটা বের করতে হবে। আর এই তারটা থেকে পি বিন্দুর দূরত্ব হলো 1 মিটার। আর একইভাবে দেখো আমরা একটা তার নিলাম, বৃত্তাকার তার অথবা সার্কুলার ওয়্যার, এর কেন্দ্র অথবা সেন্টার হলো আর ব্যাসার্ধ হলো সেম এটার মতো 1 মিটার। আবার এখানে যে তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট ফ্লো সেটাও 10 অ্যাম্পিয়ার, এটার ক্ষেত্রেও 10 অ্যাম্পিয়ার, আবার এটার 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন তোমরা একটু সবাই খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে একটু বসো। হ্যাঁ, খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে একটু বসো। আমি এখনই একটা ক্যালকুলেশন দেব, সবাই এটা করবা। আচ্ছা দেখো, পি ও কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক তুলনা করো। দেখো এই তারের জন্য পি বিন্দুতে কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আর এই তারের জন্য কিউ বিন্দুতে কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা তুলনা করব। যেমন এখানে চৌম্বক ক্ষেত্রের দিক অথবা ডিরেকশন কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, আবার এই ক্ষেত্রেও ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে সেটা তুলনা করবা। এটা হলো 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, এরপরে এক্স ওয়াই তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। যে এই এক্স ওয়াই তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ডিটারমাইন দ্য ভ্যালু অফ জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু এক্স ওয়াই ওয়্যার। এই তারের জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করব। আচ্ছা, পি ও কিউ বিন্দুর মধ্যে কোনটিতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে? দেখো এখানে পি বিন্দুটা আমরা ধরে নিছি এই তার থেকে 1 মিটার দূরে অবস্থিত। আবার এই তারের মধ্যে তড়িৎ প্রবাহের মানও হলো 10 অ্যাম্পিয়ার। আবার এই সার্কুলারের ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা ধরে নিছি অথবা রেডিয়াস ধরে নিছি 1 মিটার।
এটা দূরত্বের সমান। আবার এখানে তড়িৎ প্রবাহের মানও সেম। তাহলে সব কিছু সেম সেম ধরে আমরা এই দুটা বিন্দুর ক্ষেত্রের মান কোন ক্ষেত্রে কম হয় অথবা কোন ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, তোমরা এখন এই দুই চিত্র থেকে আমাকে একটু বলো, দেখো এই দুই চিত্র থেকে আমাকে একটু বলো সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে আর কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। সবাই একটু কমেন্ট করে জানাও যে এই তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, আর এই সার্কুলার তারের জন্য কিউ বিন্দুতে চৌম্বক দিকে হবে। এটা একটু সবাই কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই একটু ভালো করে চিন্তা করে। হ্যাঁ দেখো, আমি এখানে হিন্টস হিসেবে টাইমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে দিছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এই পি আর কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মানে দিকটা কোন দিকে হবে। দেখো এই পি বিন্দুতে হবে লম্ব বরাবর ভেতরের দিকে। দেখো পি বিন্দুর চৌম্বকের দিক হবে, কারণ দেখো এই হাত অনুসারে দেখাচ্ছে এই দিক থেকে বলরেখাগুলো বের হবে, এই দিক থেকে ঢুকবে। দেখো চৌম্বক বলরেখাগুলো এই পাশ থেকে বের হবে, এই পাশে ভেতরের দিকে ঢুকবে। দেখো এই হাতের ফিঙ্গার মানে এই কার্লি ফিঙ্গার মানে এগুলো অনুসারে দেখা যাচ্ছে যে এই পাশ থেকে বলরেখাগুলো বের হবে, এই পাশে ঢুকবে। তার মানে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে, লম্ব বরাবর ভিতরের দিকে, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। আর এখানে দেখো ভিতরের দিকে হবে। আর এটার ক্ষেত্রে দেখো এখানে তুমি যদি এভাবে হ্যান্ড সেট করো তাহলে দেখা যাবে যে এই মাঝখান দিয়ে বলরেখাগুলো বের হবে, আবার এই সাইড দিয়ে ঢুকবে। এদিক থেকে বের হচ্ছে, সাইড দিয়ে ঢুকবে। তাহলে এখান থেকে বের হলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক হবে উপরের দিকে। তাহলে এখানে আমরা ডট দিলাম। দেখো এখানে আমরা দিলাম ক্রস। সবাই কি বুঝছো এটা? বি নাম্বার কোশ্চেন দেখো। হ্যাঁ, বি নাম্বার এক্স ওয়াই তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট মান নির্ণয় করো। এই বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু এক্স ওয়াই ওয়ার। দেখো এখানে যে যে ভ্যালুগুলো দেওয়া সেগুলো আমরা একটু লিখে নিই। তড়িৎ প্রবাহের মান ম্যাগনিটিউড অফ ইকুয়ালস 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, তারটি থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব, এই তার থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব এটা দেওয়া আছে হলো এ ইকুয়ালস 1 মিটার। আর এই ভ্যালুটা আমরা জানি শূন্যস্থানের চৌম্বক প্রবেশতা, এটা আমরা জানি যে মিউ নট ইকুয়ালস 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো এখন আমরা একটু আগে যে সমীকরণটা দেখলাম যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য, তাহলে এটা কিন্তু লম্বা সোজা, এটাও কিন্তু লম্বা সোজা তার, স্ট্রেট ওয়্যার এটা। তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা এটা দেখছি যে বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। আচ্ছা, এখন এই সমীকরণটা ব্যবহার করে সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা বলো, কার কত অ্যান্সার আসছে। হ্যাঁ, সবাই একটু সবাই একটু ক্যালকুলেশন করে ভ্যালুটা আমাকে জানাও, কমেন্ট করে জানাও। হ্যাঁ, দ্রুত দ্রুত ক্যালকুলেশন করে জানাও। হ্যাঁ, ভ্যালু কত পাইছো সেটা জানাও। আচ্ছা, শিয়া খান বলেছে কিউই বেশি হবে মান। আচ্ছা, তুমি মানটা বের করে একটু জানাও। হ্যাঁ, পি বিন্দুতে মান কত সেটা একটু বের করে জানাও, ভ্যালুটা কমেন্ট করে বলো। দেখো আমি সবগুলো ভ্যালু বসাই দিলাম।